আরেকদিন সবাই বললো যে আমরা ক্লাস করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব অধ্যায়ে আলোচনা করব। বাক্যতত্ত্ব আমরা জানি যে বাক্য এবং বাক্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ব্যাকরণের যে অধ্যায় আলোচনা করা হয় ওই অধ্যায়ের নামই হলো বাক্যতত্ত্ব। বাংলা ব্যাকরণে কয়েকটি আলোচ্য বিষয় আছে, তার মধ্যে একটি হলো বাক্যতত্ত্ব। আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কিছু শব্দ বা শব্দ সমষ্টি প্রকাশ করে থাকি। এই শব্দ বা শব্দ সমষ্টির ব্যাকরণগত যে মিল বিন্যাস বা অর্থ প্রকাশের যে ব্যাকুলতা, তার সমষ্টি হলো বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করে। আমরা শুধু শব্দের পর শব্দ সাজিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি, কিন্তু শব্দের পর শব্দ সাজালেই যে বাক্য হয় তা নয়। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম একটা বাক্য, দেখো, আমরণ বিরুদ্ধে করে অন্যায়ের যাব সংগ্রাম আমরা। এখানে কিন্তু শব্দের পর আমরা শব্দ ঠিকই সাজিয়েছি, কিন্তু আসলে কি সেটা বাক্য হলো? না, কারণ বাক্য তৈরি হতে গেলে কিছু নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়। সেই নিয়ম বা পদ্ধতির অনুসরণ এখানে হয়নি, কিন্তু পরবর্তী বাক্যে দেখো ওই একই শব্দ আছে কিন্তু সেটা বাক্য হয়েছে। যেমন অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরণ সংগ্রাম করে যাব। তাহলে ওখানে যে কয়টা শব্দ, এখানেও কিন্তু ওই কয়টি শব্দই আছে, কিন্তু প্রথমটা বাক্য হয়নি, দ্বিতীয়টা বাক্য হয়েছে। তাহলে আমরা কি বুঝি? বাক্যের সংজ্ঞা হলো একাধিক পদকে পাশাপাশি ব্যবহার করে বক্তার মনোভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তবে তাকে বাক্য বলে। এখানে আমরা দেখি যে একাধিক পদকে আমরা পাশাপাশি ব্যবহার করে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় তখনই তাকে আমরা বাক্য বলতে পারি। যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরণ সংগ্রাম করে যাব, এখানে দেখো একটা পদের পর আর একটা পদ আমরা বসিয়েছি, কিন্তু পদগুলো বসানোটা ব্যাকরণ শুদ্ধ হয়েছে বা ব্যাকরণ নিয়ম অনুযায়ী হয়েছে, এই জন্য এটাকে আমরা বাক্য বলতে পারি। হ্যাঁ, প্রামাণ্যের সংজ্ঞা দেখো, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা পদ সমষ্টিকে বাক্য বলে। তাহলে যে পদ বা সমষ্টি দ্বারা কোনো বিষয়ে, সেটা হতে পারে আমাদের সেটা হতে পারে আমাদের লেখাপড়ার, সেটা হতে পারে আমাদের ব্যবসা বাণিজ্যের, যে কোনো বিষয়ে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। জি। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলেছেন যে একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে। তাহলে আমাদের মনোভাব যদি আমরা যে সমস্ত বাক্য দ্বারা, যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করে থাকি, সে সকল পদের সমষ্টি হলো বাক্য। সে সকল পদের, জি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রথমে বললাম যে পদের পর পদ বসালেই বাক্য হয় না, ব্যাকরণের কিছু নিয়ম মেনে পদের পর পদ বসালে যদি সেই পদগুলো দ্বারা বা পদ সমষ্টি দ্বারা যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়
তখন তাকে বলা হয় বাক্য। এখন আসো যে আমরা দেখি একটা বাক্য সার্থক হতে গেলে কয়টা গুণ বা কয়টা বৈশিষ্ট্যের দরকার হয়, যে কি কি গুণ থাকতে হয়। যেমন প্রকৃত মানুষ হতে গেলে কিছু গুণের দরকার, যে আমাদের ভিতরে ভালোবাসা থাকবে, আমাদের ভিতরে ক্ষমাপ্রিয়তা থাকবে, আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকবে, ভালো এবং মন্দ বিচার করার মতো যদি জ্ঞান আমাদের থাকে, তখনই আমরা তাকে বলি মানুষ। আর এই সমস্ত গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তখন আমরা তাকে বলি অমানুষ। তেমনি একটা বাক্য হতে গেলেও কিছু গুণ বা বৈশিষ্ট্যের দরকার বা প্রয়োজন। আমরা জানি একটা সার্থক বাক্য হতে গেলে 3টা গুণের বা 3টা বৈশিষ্ট্যের দরকার হয়। 1 নম্বর আকাঙ্ক্ষা, 2 নম্বর আসক্তি, 3 নম্বর যোগ্যতা। তাহলে একটা হলো আকাঙ্ক্ষা, একটা হলো আসক্তি, আর একটা হলো যোগ্যতা। হ্যাঁ, আকাঙ্ক্ষা কাকে বলে? আমরা জানি যে কোনো কিছু পাওয়ার ইচ্ছেই হলো আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা আমি একদিন লেখাপড়া শিখে অনেক বড় হব, এটা একটা আকাঙ্ক্ষা মানুষের। আমি অনেক টাকা পয়সা মানুষ হব, আমি মনুষ্যত্ব গুণ সম্পন্ন মানুষ হব, এগুলো হলো মানুষের আকাঙ্ক্ষা। বাক্যের আকাঙ্ক্ষা কি? কোন বাক্য বা উক্তির অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। তাহলে আকাঙ্ক্ষা কি? বক্তার মনোভাব পরিষ্কারভাবে বোঝার জন্য, ভালো করে বুঝো, যে বক্তার মনোভাব পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা, তাকেই আকাঙ্ক্ষা বলে। যেমন বাংলাদেশে প্রচুর ড্যাশ ড্যাশ ড্যাশ, আর কিছু দিলাম না। তাহলে শ্রোতার মনে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় যে বাংলাদেশে প্রচুর কি, আর তো কিছু বললো না। তাহলে এই যে জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা যে কি হতে পারে এরপরে, এটাকেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা। পরবর্তী বাক্যে দেখো আমরা বলতেছি যে বাংলাদেশে প্রচুর চা উৎপন্ন হয়। এ পর্যন্ত যদি কেউ বলে, তখন আর শোনার ইচ্ছা থাকে না, শোনার ইচ্ছাটা নিবৃত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বাংলাদেশে প্রচুর চা উৎপন্ন হয়, তাহলে আমাদের আর মনে আকাঙ্ক্ষা থাকে না বাংলাদেশে কি। আমরা বললাম বাংলাদেশে প্রচুর চা উৎপন্ন হয়। এই যে আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো, এটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ইচ্ছার পরিপূর্ণতা হলো, শোনার আর ইচ্ছা নাই, যে কি হতে পারে কি হতে পারে, এই ধরনের ইচ্ছা আর নাই। কিন্তু যখন আমরা বলি বাংলাদেশে প্রচুর, তখন কিন্তু জানার ইচ্ছা থাকে। তাহলে আকাঙ্ক্ষা কি? কোন বাক্য বা উক্তির অর্থ অথবা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। এরপরে দেখো আসক্তি। আসক্তি হলো সুশৃঙ্খল পদবিন্যাস, যে পদকে সুন্দরভাবে শৃঙ্খলার সহিত এক পদের পর আরেক পদ বসানোই হলো আসক্তি। তাহলে কিভাবে আমরা বসাবো? অর্থ সংগতি রক্ষার জন্য, অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। তার অর্থ কি? যে অর্থের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য কোন পদের পদ কোন পদ সাজাতে হবে, এই নিয়ম জানাটাই বা এই নিয়ম অনুযায়ী বসানোটাই হলো আসক্তি। দেখো প্রথম বাক্য, শফিক স্যার জন্য তিরস্কার দুষ্টুমি করলেন ছাত্রকে। কিছু বোঝা গেল বাক্য? না। তার মানে কি, পদ ঠিকই আছে, কিন্তু পদগুলোকে অর্থের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়নি। পরবর্তী বাক্য দেখো, আমরা লিখলাম যে শফিক স্যার
দুষ্টমির জন্য ছাত্রকে তিরস্কার করলেন। এখানে একই শব্দ আছে, কিন্তু এখানে বাক্যটা অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে সাজানো হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। আমরা শুধু এক পদের পর এক পদ সাজালাম তাহলেই বাক্য হবে না, বাক্যটাকে অর্থের সাথে সম্পর্ক রেখে পদগুলোকে সাজাতে হবে। এই সাজানোর নামই হলো আসক্তি। দেখো, যোগ্যতা। যোগ্যতা মানে বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে পরস্পরের সাথে অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। তাহলে বাক্যে আমরা পদ সাজালাম, কিন্তু এখানে আমরা আকাঙ্ক্ষাও ঠিক রাখলাম, আসক্তিও ঠিক রাখলাম, কিন্তু অর্থের সাথে ভাবের কোনো মিল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তখন সেটা বাক্য হয় না, কারণ সে তার যোগ্যতাকে হারিয়ে ফেলে। দেখো, প্রথম বাক্যে হাঁসগুলো মাটিতে সাঁতার কাটছে। হাঁসগুলো মাটিতে সাঁতার কাটছে। এখন দেখো, এখানে আমাদের আকাঙ্ক্ষা সঠিক হয়েছে, বক্তার আর জানার ইচ্ছে থাকে না, হাঁসগুলো মাটিতে সাঁতার কাটছে, আর সত্যিও ঠিক আছে, কিন্তু অভাব কিসের? অভাব হলো যোগ্যতা। কারণ মাটিতে সাঁতার কাটা যায় না, মাটিতে সাঁতার কাটা যায় না। রহিমা, তোমার সাউন্ড অফ করো, শুধু প্রশ্ন করার সময় সাউন্ড অন করো। তাহলে হাঁসগুলো মাটিতে সাঁতার কাটছে, এই বাক্যে আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে, আসক্তিও পূরণ হয়েছে, অভাব শুধু যোগ্যতার। কারণ মাটিতে সাঁতার কাটা সম্ভব নয়, আর হাঁসেরা মাটিতে সাঁতারও কাটে না। তাহলে সাঁতার কাটতে হলে কিসের দরকার? পানির। দেখো, শুদ্ধ বাক্য হলো হাঁসগুলো পানিতে সাঁতার কাটছে। এই জন্য বলা হচ্ছে যে অর্থের সাথে ভাবের মিল বন্ধন বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে পরস্পরের সাথে অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। অতএব আমরা বলতে পারি, একটি বাক্যে যখন এই তিনটি গুণের সমন্বয় ঘটে, তিনটি গুণ কি? একটি হলো আকাঙ্ক্ষা, একটি হলো আসক্তি, একটি হলো যোগ্যতা। এই তিনটা গুণেরই যখন সমন্বয় ঘটে তখন তাকে সার্থক বাক্য বলা হয়। এই তিনটি গুণের একটি যদি বাক্যে অপূর্ণ থাকে তাহলে সেটি সার্থক বাক্য নয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা গুণের পাশাপাশি আমরা আরো কিছু গুণ দেখতে পাবো যেগুলো বাক্যে না থাকলে সার্থক বাক্য হয় না। তার মধ্যে একটা হলো দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা কি? অপ্রচলিত শব্দ। যে শব্দগুলো সাধারণত আমাদের মাঝে এখন প্রচলন নাই, ওই সকল শব্দ যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে সে বাক্যটা আসলে অশুদ্ধ হয়ে যায়। আবার উপমার ভুল প্রয়োগ। আমরা একটা উপমা দিলাম, দেখা গেল সেটা বাস্তবের সাথে কোনো মিল নেই। অথবা গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ বলতে আমরা বুঝি যে একই বাক্যে কিছু অংশ সাধু, কিছু অংশ চলিত ভাষায় লেখা, এটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তাহলে যে বাক্য আমরা লিখবো, চলিত ভাষায় লিখলে চলিত ভাষায় লিখবো সম্পূর্ণ বাক্য, অথবা সাধু ভাষায় লিখলে সম্পূর্ণ বাক্য সাধু ভাষায় লিখবো। এরকম আরো আছে, একই বাক্যে দেখা যাচ্ছে একসাথে পরপর দুটো বহুবচনের ব্যবহার করা, এটাও কিন্তু একটা শুদ্ধ বাক্য নয়, অশুদ্ধ বাক্য। আমরা হয়তো বলতেছি, আমরা অনেক সময় বলি আমাদের ক্লাসের সকল ছাত্ররা আজকে
বনভোজনে যাবেন, তাহলে সকল দ্বারা কিন্তু বহু বচন বোঝাচ্ছে, আবার ছাত্ররা দ্বারাও বহু বচন বোঝাচ্ছে। তাহলে একই সাথে দুটা বহু বচন ব্যবহার এটা বাক্যের নিয়মের মধ্যে পড়ে না, এটা অশুদ্ধ বাক্য। অতএব আমরা বাক্য বলার সময় অথবা লেখার সময় মনে রাখবো যেন বাক্যের ভিতরে এই একই বাক্যে দুটো বহুবচন না হয়, অথবা সাধু এবং চলিত ভাষার মিশ্রণ না হয়, অথবা ভুল উপমা না দেয়, অথবা দুর্বোধ্য শব্দ, যে সকল শব্দ আমাদের ভাষায় আর ব্যবহৃত হয় না, ওই সকল শব্দ বর্জন করাই শ্রেয়। এরপরে আমরা আরেকটি চ্যাপ্টারে বা আরেকটি প্রশ্নে যাব, সেটা হলো গঠন বৈচিত্র্যের দিক থেকে বাক্য কত প্রকার। মানে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার। প্রথমে আমরা পড়লাম একটি বাক্য সার্থক হতে গেলে কয়টি গুণ বা বৈশিষ্ট্য দরকার। আর এবার আমরা পড়ব যে গঠন অনুসারে বা গঠন বৈচিত্র্যের দিক থেকে বাক্য কত প্রকার। গঠন বৈচিত্র্যের দিক থেকে বাক্য হলো 3 প্রকার। একটা নাম্বার হলো সরল বাক্য, 2 নাম্বার জটিল বাক্য, 3 নাম্বার হলো যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই বাক্য হলো গঠন বৈচিত্র্যের দিক থেকে বা গঠন অনুসারে পরীক্ষা যেভাবেই আসুক, যদি বলে গঠন বৈচিত্র্যের দিক থেকে বাক্য কয় প্রকার, আমরা বলবো 3 প্রকার। আবার যদি বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, আমরা বলবো 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য বা কর্তা এবং একটি মাত্র বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। তাহলে বাক্যে একটি যদি উদ্দেশ্য থাকে বা একটি কর্তা থাকে এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে, তখন তাকে আমরা সরল বাক্য বলি। আর সমাপিকা ক্রিয়া কি, আমরা কিন্তু পদের মধ্যে পড়ে আসছি, যে ক্রিয়ার কাজ আছে বা যে ক্রিয়া বক্তার মনোভাব সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত হয়, সেটাই হলো সমাপিকা ক্রিয়া। তাহলে একটি বাক্যে যদি একটা উদ্দেশ্য থাকে আর একটা বিধেয় থাকে, অথবা একটি কর্তা অথবা একটি সমাপিকা ক্রিয়া থাকে, তখন তাকে আমরা সরল বাক্য বলি। যেমন দেখো, বাবা মাদ্রাসায় গিয়ে ক্লাস নিলেন। বাবা মাদ্রাসায় গিয়ে ক্লাস নিলেন, এখানে উদ্দেশ্য হলো দেখো বাবা, আর মাদ্রাসায় গিয়ে ক্লাস নিলেন এটা হলো বিধেয় অংশ। অথবা আমরা এভাবে বলতে পারি, বাবা হলো কর্তা আর ক্লাস নিলেন এটা হলো সমাপিকা ক্রিয়া, নিলেন। তাহলে এই বাক্যে একটাই কর্তা আছে, একটি সমাপিকা ক্রিয়া আছে, অথবা একটি উদ্দেশ্য আছে, একটি বিধেয় আছে। তাহলে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, সে বাক্যকে বলা হচ্ছে সরল বাক্য। আবার বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও যদি সমাপিকা ক্রিয়া একটি হয়, তাহলে সেই বাক্য হলো সরল বাক্য। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাক্যে অসমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো কি, দেখতে হবে যে সমাপিকা ক্রিয়া কয়টা। অসমাপিকা ক্রিয়া যে কয়টাই থাকে থাকুক, সমাপিকা ক্রিয়া যদি একটি হয় তাহলে সেটাও সরল বাক্য। যেমন যে কি, রহিমা খেতে খেতে গলায় কাপটা বাঁধিয়ে পানি পান করলো। তাহলে এই যে খেতে খেতে এগুলো হলো অসমাপিকা ক্রিয়া, আর পান করলো এটা হলো সমাপিকা ক্রিয়া। এখানে উদ্দেশ্য একজনই, সেটা হলো কি রহিমা, বা কর্তা একটাই, কিন্তু অসমাপিকা ক্রিয়া খেতে খেতে, কাটা বাঁধিয়ে, বাঁধিয়ে এটাও অসমাপিকা ক্রিয়া, খেতে খেতে অসমাপিকা ক্রিয়া, কিন্তু পান করলো, এই করলো হলো সমাপিকা ক্রিয়া। তাহলে পান করলো এই সমাপিকা ক্রিয়া আছে একটাই। তো যদি কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া যদি 2-3টাও থাকে,
কিন্তু সমাপিকা ক্রিয়া মনে রাখতে হবে, সমাপিকা ক্রিয়া একটাই হবে, তাহলে সেটা সরল বাক্য। দেখো জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে, তার সাথে তাকে আশ্রয় করে একাধিক খণ্ড বাক্য যদি পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হয়। যখন বাবা মাদ্রাসায় গেলেন তখন ক্লাস নিলেন। যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে, যার গুণ আছে সে বিনয়ী হয়। তাহলে প্রথম আমরা সরল বাক্যে কি বলেছিলাম? বাবা মাদ্রাসায় গিয়ে ক্লাস নিলেন। আর এখানে দেখো আমরা সে বাক্যটাকে জটিল বাক্যে কিভাবে নিলাম? যখন বাবা মাদ্রাসায় গেলেন তখন ক্লাস নিলেন। এই ক্লাস তখন ক্লাস নিলেন, এই ক্লাস নিলেন হলো প্রধান বাক্য, খণ্ড বাক্য। আর তাকে সহযোগিতা করার জন্য আছে হলো আশ্রিত বাক্য কি? বাবা যখন মাদ্রাসায় গেলেন, যখন বাবা মাদ্রাসায় গেলেন। তাহলে এই জটিল বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? প্রথমে দেখো আমরা একটা সর্বনাম পদ নিয়ে আসবো। এদের যখন, তখন, যে, যার, সে, এগুলা হলো সর্বনাম পদ। তাহলে প্রথমে একটা সর্বনাম পদ নিয়ে আসবো, তারপরে একটা খণ্ড বাক্য নিয়ে আসবো, তারপরে আবার একটা সর্বনাম পদ, তারপরে হলো আর একটা খণ্ড বাক্য। এইভাবে আমরা দুটা খণ্ড বাক্য তার সাথে দুটা সর্বনাম পদ মিলে আমরা একটা জটিল বাক্য তৈরি করতে পারি। তাহলে জটিল বাক্য তৈরি করার নিয়ম হলো বাক্যের আগে সর্বনাম পদ আনতে হবে। তাহলে বাবা মাদ্রাসায় গিয়ে ক্লাস নিলেন, এই বাক্যকে যখন আমরা জটিল বাক্য করতে যাই তখন দেখো বাবার আগে আমরা সর্বনাম পদ আনলাম যখন। যখন বাবা মাদ্রাসায় গেলেন, তারপরে বাক্যের আগে আবার নিয়ে আসলাম তখন, তখন বাবা ক্লাস নিলেন। এভাবে আমরা আর প্রধান খণ্ড বাক্য কাকে বলা হয়? একটি বাক্য অপর বাক্যটির উপর নির্ভর করবে, তাহলে এক বাক্য আর এক বাক্য ছাড়া হবে না। আর যে বাক্য অন্য বাক্যের উপরে নির্ভর করে সেটা হলো প্রধান খণ্ড বাক্য, আর যে বাক্যের উপর নির্ভর করে সেটাকে বলা হয় সকলেই ভালোবাসে। তাহলে প্রধান খণ্ড বাক্য কোনটা? তাকে সকলেই ভালোবাসে, এটা হলো প্রধান খণ্ড বাক্য। আর আশ্রিত বাক্য কি? যে সত্য কথা বলে। এখন আমরা এই জন্য বলতেছি যে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল, তাকে সকলেই ভালোবাসে। এটুকু বললে কেন ভালোবাসে এই জিনিসটা আমরা জানতে পারি না, কিন্তু যখন আমরা বলি যে সত্য কথা বলে তখন কিন্তু আমাদের কাছে উত্তর পরিষ্কার হয়ে যায় যে সত্য কথা বলে বিধায় তাকে সকলেই ভালোবাসে। না পারলে প্রশ্ন করবা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সরল বাক্য পেলাম, জটিল বাক্য পেলাম। এরপর দেখো যৌগিক বাক্য। দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি দীর্ঘ বাক্য গঠন করা হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে যৌগিক মানে ধরো দুইটি বাক্যকে যখন আমরা কোনো অব্যয় পদ দ্বারা, সেটা সংযোজক অব্যয় হতে পারে, বিয়োজক অব্যয়ও হতে পারে, এই অব্যয় পদ দ্বারা যখন একটি বাক্যে পরিণত করি বা একটি বাক্যে পরিণত করা হয় তখন ওই বাক্যকে বলা হচ্ছে জটিল বাক্য। মোট কথা দুটা বাক্যকে
অব্যয় পদ দ্বারা যখন এক বাক্যে পরিণত করা হয়, একটা বাক্যে রূপান্তর করা হয়, তখন তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যেমন একই উদাহরণ দেখো, বাবা মাদ্রাসায় গেলেন এবং ক্লাস নিলেন। তাহলে বাবা মাদ্রাসায় গেলেন এটা একটা বাক্য, ক্লাস নিলেন এটা একটা বাক্য। এই দুটো বাক্যকে এবং দ্বারা এক বাক্যে পরিণত করে দিলাম আমরা। যেমন আমরা বলতে পারি যে হাবিবা অনলাইনে ক্লাস করলেন এবং রহিমাও করলেন। তাহলে দুটা বাক্যকে এক বাক্যে আমরা পরিণত করলাম। তিনি আমাকে 1000 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে তিনি আমাকে 1000 টাকা দিলেন এটা একটা বাক্য, বাড়ি যেতে বললেন এটা একটা বাক্য। এই দুটা স্বাধীন বাক্যকে এবং অব্যয় পদ দ্বারা আমরা একটা বাক্যে রূপান্তর করলাম, এই জন্য একে বলা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা কিভাবে গঠন করতে পারি? দেখো, সরল অথবা জটিল বাক্য প্লাস অব্যয় পদ, তারপর আবার সরল অথবা জটিল বাক্য। অব্যয় পদ কোনগুলো? প্রথমে আমরা সরল পদ নিয়ে আসবো অথবা জটিল বাক্য নিয়ে আসবো। প্রথমে হয় সরল বাক্য, না হলে জটিল বাক্য, যে কোনো একটা বাক্য আনলাম। তারপর আমরা অব্যয় পদ বসাবো। অব্যয় কি কি? দেখো, ও, এবং, আর, বটে, কিন্তু, পরন্তু, অধিকন্ত, বরং, এই সকল অব্যয় পদ আনার পর আবার আরেকটা বাক্য আমরা সরলও নিতে পারি অথবা জটিলও নিতে পারি। এভাবে আমরা যৌগিক। দেখো একটা উদাহরণ তোমাদের জন্য, হুমায়ুন আহমেদ বিখ্যাত সাহিত্যিক আর তার স্ত্রী বড় অভিনেত্রী। এ বাক্য গঠিত হয়েছে হুমায়ুন আহমেদ বিখ্যাত সাহিত্যিক, এটা একটা সরল বাক্য। তারপরে আর হলো সংযোজক অব্যয়, তার স্ত্রী বড় অভিনেত্রী, এটাও সরল বাক্য। তাহলে আমরা প্রথমেও সরল বাক্য নিয়ে আসছি, পরেও সরল বাক্য নিয়ে আসছি, মাঝখানে একটা সংযোজক অব্যয়। আবার আরেকটা বাক্য দেখো, যখন তোমাকে ডেকেছি তখন আসনি, এটা কিন্তু একটা জটিল বাক্য। যখন তোমাকে ডেকেছি তখন আসনি, এ পর্যন্ত একটা জটিল বাক্য। তারপরে কিন্তু হলো একটা অব্যয়। তারপরে বাক্য দেখো, যখন এলে তখন সব শেষ, এটাও জটিল বাক্য। তাহলে দুটা জটিল বাক্যের মাঝখানে যদি আমরা একটা অব্যয় পদ নিয়ে আসি, তাহলেও আমরা যৌগিক বাক্য গঠন করতে পারি। তাহলে আমরা দুটা সরল বাক্যের মাঝখানে একটা অব্যয় নিয়ে এসেও যৌগিক বাক্য গঠন করতে পারি, অথবা দুটা জটিল বাক্যের মাঝখানে আর একটা অব্যয় পদ দিয়ে দুটা বাক্যকে আমরা এক বাক্যে পরিণত করে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। তুমি বুদ্ধিমান, কিন্তু তোমার সাথে যে এসেছিল সে বোকা, এই একটা উদাহরণ। তাহলে তুমি বুদ্ধিমান, এটা সরল বাক্য, কিন্তু এটা হলো অব্যয় পদ। তারপরের বাক্য দেখো জটিল বাক্য, তোমার সাথে যে এসেছিল সে বোকা। তাহলে সরল পদ প্লাস সংযোজক অব্যয় প্লাস জটিল বাক্য, এভাবে গঠন করতে পারি। তাহলে মোট কথা কি দাঁড়ালো? যে গঠন অনুসারে বাক্য হলো 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তোমরা এগুলো, তোমাদের কাছে বোধহয় একটা শীটও দেওয়া ছিল, সেই শীটে এগুলো আছে, তোমরা ওগুলো দেখে অথবা তোমাদের বাংলা ব্যাকরণ যে বই আছে এগুলো দেখে এটার সাথে ক্লাসগুলো মিলিয়ে নেবে, পড়বে, ভালো করে বোঝার চেষ্টা করবে। যে জায়গাতে বুঝতে পারবে না তোমরা পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্ন করবে, আমি বুঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।